This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি। এবং শুরুতেই আমরা একটু মর্গের দিকে নজর দিই, কারণ মর্গের কথা এই জন্যই বলছি, সেখানে তো মারাত্মক কাণ্ড। যুবকের দেহ থেকে আস্ত চোখ উধাও, পিছনে অঙ্গ পাচার চক্র না ইঁদুর? মর্গের কর্মী ও MSVPর পরস্পর বিরোধী বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। ইঁদুর খুবলালে ক্ষতচিহ্ন কোথায়? কোন ধুলোটিতে চোখে তুলসী পাতা? তরতাজা যুবককে হারিয়ে প্রশ্নের শেষ নেই মৃতের পরিজনের। সব নজর বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট। চোখটা চুরি হয়েছে, ওটা তো মনে হচ্ছে কোনো অপারেশনের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। একটা চোখ পাইনি, ভেতরে আরো অর্গান মিসিং থাকতে পারে। আপনারা ভিতরে গেলে আপনি তো এর আগেও গেছিলেন, কথা বলতে পারছেন না, অসুস্থ। কি দেখালো? সরকারি হাসপাতালেই চোখ চুরি। কিভাবে মর্গ থেকে উধাও প্রীতম ঘোষের চোখ? পিছনে ইঁদুর তত্ত্ব নাকি অঙ্গ পাচারকারী? যুবকের মৃত্যুতে অনেক কাঁটা ছেঁড়ার পরেও মিলছে না উত্তর। যত বিতর্ক, ধাঁধা বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের এই মর্গ ঘিরে। সোমবার সকালে পথ দুর্ঘটনায় মারা যান বারাসাতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রীতম ঘোষ। বছর 35-এর ওই যুবকের দেহ রাখা হয় বারাসাত মেডিকেল কলেজের মর্গে। ময়না তদন্ত প্রক্রিয়া শেষে 24 ঘন্টা পর মঙ্গলবার বেলার দিকে পরিবারের সদস্যদের হাতে দেওয়া হয় দেহ। কিন্তু প্রীতমের 2 চোখের ওপরে তুলসী পাতা দেখেই সন্দেহ হয় পরিজনদের। তুলসী পাতা সরাতেই তারা দেখেন বাঁ চোখ নেই। আর সেই সন্দেহের কারণে চোখের তুলসী পাতা তুলে দেখতে পান চোখ তুলে নেওয়া হচ্ছে। যদি ইঁদুরে যদি আমার চোখটা খেয়ে নেয়, তাহলে আমার পাতাটা তো কেটে দেবে, কিংবা এই জায়গাটাতে হাঁচড়ের দাগ থাকবে, কিচ্ছু নেই। সরকারি হাসপাতালের মর্গ থেকে কিভাবে ভ্যানিশ হয়ে গেল মৃতের চোখ? সামনে এসেছে পদে পদে বেনিয়মের ছবি। কর্মীদের দাবি, মর্গে বেওয়ারিশ লাশের স্তূপ জমেছে, 10টি ফ্রিজারই খারাপ। অভিযোগ, দেহ ফেলে রাখা হয় মেঝেতে, বরফ চাপা দিয়ে রাখা হয় মৃতদেহ। সেখানেই নাকি সব সময় ইঁদুরের উৎপাত। ওইটা নিচে, আপনাদের ওইটা নিচে বরফ করা হয়েছিল, ওই ঢাকা ছিল বলে তারপর ওর উপর থেকে ইঁদুরটাই কেটেছে, চোখটা ইঁদুরেই কেটেছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ইঁদুর ঘেঁষতেই পারে না, তাহলে চোখ তুলে নিল কে? আমাদের এখানে হসপিটালে নিয়মিতভাবে পেস্ট কন্ট্রোল করি, ইঁদুর থাকার কোনো বক্তব্য নেই। PM হোক এবং তদন্ত, আমাদের যে ইন্টারনাল তদন্ত আছে সেটা হোক, তারপরেই জানা যাবে যে এক্স্যাক্টলি কি হয়েছে। বডি হ্যান্ডওভার করে দেবেন, হ্যাঁ সাইন করলে। আপনি তো এর আগেও গেছিলেন। ওষুধের দোকানে কাজ করতেন প্রীতম। ঘরে মা, স্ত্রী আর মাত্র 20 দিনের সন্তান। একরত্তি জানতেই পারল না কত বড় ছাতা মাথা থেকে সরে গেল। আমরা 3 জন অসহায়, 3 জনের কেউ নেই। উনি ছিলেন উপার্জনকারী একমাত্র আমাদের দেখার। আমাদের 3 জনকে কে দেখবে বলুন? আগে স্বামীকে হারিয়েছেন, এবার সন্তান। ফুপিয়ে কাঁদতে কাঁদতে মা বিচারের দাবিতে গলার শির ফুলিয়েছেন। কেন আমার ছেলের 2টো চোখ থাকা সত্ত্বেও আমার ছেলের চোখ কেন চলে যাবে? এই বিচারটা আমরাই চাই। হাসপাতাল থেকেই এটা হয়েছে। চাকরিটা বড় কথা নয়, আমরা চাচ্ছি আগে চোখটা যেহেতু চলে গেছে, চোখটা তদন্ত কেন করবে এটা? জল ঘুলিয়ে দিয়েছে কর্মী ও হাসপাতাল কর্তৃপক্ষের পরস্পর বিরোধী মন্তব্য। 24 ঘন্টা মর্গে কি ঘটেছিল? ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দ্বিতীয়বার হলো ময়না তদন্ত। আমরা যা যা দেখেছি সেগুলো পুরোটাই ভিডিওগ্রাফি হয়েছে। আমাদের যেটা রিপোর্ট সেটা আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। সরকারি হাসপাতালে এমন ঘটনায় শিউরে উঠছেন অন্যান্য রোগীরা। হসপিটালে মানুষের সুরক্ষার জন্য আসে, সেখানে যদি হসপিটালের থেকে যদি এরকম দুর্ঘটনা ঘটে, তা মানুষ তো বিশ্বাস হারা হয়ে যাবে। এইরকম চললে মানুষ তো ভয়ে আতঙ্কিত হতে পারে যে চোখ তুলে নিচ্ছে, কালকের ওই জিনিস তুলে নেবে। চোখ গেল কোথায়? মঙ্গলবার বিকেলে মৃতের পরিজনদের বিক্ষোভে আটকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। তারপরেও চোখ চুরিতে ধোঁয়াশা কাটছে না। তৃণমূল মৃত মানুষের চোখ তুলে বিক্রি করে দেয়। কোন রাজ্যে বসবাস করছেন আপনারা? স্বাস্থ্যমন্ত্রী এইভাবে বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে লুটপাট করে নিয়েছে, ভুলুণ্ঠিত করে দিয়েছে। প্রশাসনে কারো গাফিলতি থাকতে পারে, তাকে আইডেন্টিফাই করবে, প্রশাসন ব্যবস্থা নেবে। ময়না তদন্তের রিপোর্ট পর্বতের মুশিক প্রসবের মতো হবে না তো? প্রশ্ন মৃতের পরিবারের। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। কিছু কিছু খবর থাকে যা আপনাদের সামনে তুলে ধরার সময়
আরও একটু আমরা বিভ্রান্ত হয়ে যাই, জানেন তো। এখন যে খবরটা আপনাদের দেব সেটাও ঠিক সেরকম। আজ সকালের ঘটনা। আজ সকালে সেক্টর 5-এ বাসের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু। ঘটনাটা একটু তলিয়ে দেখতে যা পাওয়া গেল সেটা সত্যি শকিং। কেন বলছি এই কথা, কারণটা দেখুন। দু এক ধরো বাড়িতে আসতো না, ওখানে কাজের চাপে তো বাড়িতে আসতে পারতো না, রাতে ছুটি হয়, আসতো না বাড়িতে, তাই বলছি যা আজকে একটু দেখে আসি গিয়া। একটা ভদ্র মহিলারে বলে একটা ফোন করে দাও, ও ফোন করতে করতে ওর বাস এসে চলে গেছে, পেছন দিয়ে একটা বাস আসলো, এরকম লোহা ছিল রেলিং মতো, এরকম চাপায় দিল। পাড়ার মানুষ বলছেন ছেলেটা নাকি ভালোই ছিল, মাকে যতটা পারতো সাহায্য করতো। মানে রাস্তার এপার ওপার হতে গিয়ে যে একটা ঘটনা ঘটে। ভালো ছেলে, ভালো বলতে মার হেল্প করে, কাজকর্ম, রান্না বান্না সব দিক দিয়ে, বাজার করা সমস্ত ভালো। প্রশ্ন একটা জায়গাতেই, কাজের কতটা চাপ ছিল যে 2 মাস ধরে একবার মায়ের কাছে যেতে পারেনি ছেলে? এখনো ধোঁয়াশায় ঢাকা তার উত্তর সে কিছুই বলতে চায় না। আমি কিছুই জানি না, আমি এখন বলতে পারবো না। আমি তোমার খোঁজে তো এসেছিল, তোমার খোঁজে এসেছিল তো, আমি বলতে পারবো না। কেন? প্রতিদিন হাজার হাজার ছেলে মেয়ে শহরতলি থেকে সেক্টর 5-এর একাধিক জায়গায় কাজ করতে আসে এবং ফিরেও যায়। অনুপ কেন পারল না? পারলে মায়ের এই পরিণতি হতো কি? মায়ের মৃত্যুর পরও ছেলের মুখ বন্ধ কেন? শোকে নাকি সত্যি এমন কোনো চাপ আছে যা নিয়ে মুখ খুললে আগামীটা আরও দুর্বিষহ হয়ে উঠবে? এক মায়ের মৃত্যু অনেক প্রশ্নই তুলে দিয়ে গেল। রঞ্জিত ধর ও অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। সিএ এর জন্য আবেদন করলে এসআইআর এ বাড়তি সুবিধা মিলবে, ধন্দে 2002-এর পরে আসা উদ্বাস্তুরা। এইসব আশা আশঙ্কার মধ্যেই জেলায় জেলায় সিএ ক্যাম্পে ভিড় বাড়ছে। বিজেপির দাবি ক্যাম্পে ভালো সাড়া মিলছে। কার্ড দেওয়ার এখতিয়ার নেই দাবি মমতা বালা ঠাকুরের। আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। মঙ্গলবার ঠাকুরনগরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন সিএ এর অধীনে নাগরিকত্ব দেওয়ার নামে ধর্মীয় কার্ড দিয়ে প্রতারণা হচ্ছে, কার্ডেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। কিন্তু তিনি যাই বলুন, রাজ্যের বিভিন্ন প্রান্তের সিএএ ক্যাম্পে মানুষের ভিড় অব্যাহত। যেদিন ঠাকুরনগরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনই সন্ধেবেলার এই ছবিটা কিন্তু ধরা পড়ছে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। তারা কিন্তু আসছেন এই সিএএ সহায়তা কেন্দ্রে, সেখানে তাদের নাগরিকত্বের সার্টিফিকেট গ্রহণ করতে। এই কার্ডটা নিয়ে আপনার সমস্যার সমাধান হবে? হ্যাঁ, এই কার্ডটা এটা কোন জন্য আপনার কি কোনো আর্থিক মূল্য লাগলো? একটা হিন্দু সার্টিফিকেট 80 টাকা, একটা মতুয়া কার্ড একটা 80 টাকা। না মানে বলছে যে যাদের হিন্দুত্বের ইয়েটা না থাকবে তাদের ভোটে বাদ তো হয়ে যাবে, তাই বলছে। হ্যাঁ তাই তো বলছে সবাই, এর জন্যই করতেছি। শিলিগুড়িতেও সিএএ ক্যাম্পে আবেদনকারীদের ভিড়। কি অ্যাপ্লাই করবেন? সিএএ। মুখ্যমন্ত্রী যে বলছেন সিএএ প্রয়োজন নেই, কারো নাম কাটা যাবে না। কিন্তু ডকুমেন্ট তো দিতে হবে। ডকুমেন্ট যদি না দেওয়া হয়েছে তাহলে তো সবার নাম এমনি হয়ে যেত, কিছু না কিছু ডকুমেন্ট তো লাগবেই। মুখ্যমন্ত্রীর কথায় আস্থা রাখতে পারছেন না? না, যা লাগবে তা দিতে হবে। নদিয়ার গয়েশপুরের সিএএ ক্যাম্পেও আসতে দেখা গেল আবেদনকারীদের। ভালো সারা, মানুষ আসছেন, আমরা যতটা পারছি হেল্প করে দিচ্ছি। ঠাকুরবাড়ির আরেক সদস্য ও তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর আবার বলছেন, এসব কার্ড করে কোনো কাজের কাজ হবে না। কি কাজ হবে? কিছুই হবে না। কি হবে? এতদিন হয়নি কেন? তাহলে কার অধিকার হিন্দু কার্ড কে দিতে পারে? আপনি কোনো একটা ধর্মের কার্ড আপনার কি আছে যে আপনার সংগঠনের তার সদস্য হিসেবে কার্ড দিতে পারেন? আপনি দিতে পারেন কখনো একটা হিন্দু কার্ড পার্লামেন্ট দিতে পারে বিল না পাস করে? উত্তর 24 পরগনা নদিয়ায় মতুয়ারাই বিজেপির বড় ভোট ব্যাংক। এসআইআর এর আশা আশঙ্কার মাঝে সিএ কে হাতিয়ার করে 26-এর বিধানসভা নির্বাচনে ভোট ব্যাংক অটুট রাখাই এখন বড় চ্যালেঞ্জ বিজেপির। সৌরভ গুহ, প্রসেনজিৎ চৌধুরী ও মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, ফাও পেলে কানটা ভালো লাগে বলুন তো? আর সেই ফাও মানে চাষিদের কথায় বাটা নিয়ে বিরাট কারচুপির অভিযোগ নন্দীগ্রামে। কুইন্টাল প্রতি ভালো অঙ্কের ধান কেটে নেওয়ার অভিযোগ খোদ সরকারি কিষাণ মান্ডি। ক্ষুব্ধ কৃষকরা জানিয়ে দেন চাপানো শর্তে তারা ধান বিক্রি করবেন না। ভালো ধান এনেও 3 কিলো 100 করে বরণ নিচ্ছে। এইভাবে করলে চাষিরা কোথায় যাবে?
অন্নদাতাদের অন্নেই যে বিরাট কারচুপি। ঘটনাস্থল নন্দীগ্রাম, রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত কেন্দ্র। বিরোধী দলনেতার খাসতালুক। সেখানেই কৃষকরা রাজ্য সরকারের কিষাণ মান্ডিতে গিয়েছিলেন ধান বিক্রি করতে, কিন্তু সরকারি মান্ডিতে নাকি আজব সব আবদার। রস থাকলে 2 কিলো 3 কিলো বাটা দিলে নিচ্ছে, এটা কি করে হয়? আমাকে এর মানেটা বোঝাতে হবে। বাটা দিলে কি করে ধানটা নেওয়া হয়? কৃষকদের দাবি কুইন্টালে 3 কেজি 100 গ্রাম ধান বাদ দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি ধান ভাঙানোর ওপর আরও কিছু শর্ত চাপানো হয়। হাড় ভাঙা খাটুনির পর সোনার ফসল ফলিয়ে ফাও কেন দেবেন কৃষকরা? কুইন্টালে 3 কিলো 100 করে কেটে নেব। যাদের রস আছে তাদেরকে এক্সট্রা আবার ধান দিতে হচ্ছে। আমাদের যেমন পরিষ্কার ধান আছে সেভাবে কুইন্টালে যেন না কাটা হয়। বাটা নিয়ে একটা সমস্যা হয়েছে, বিডিও স্যারের সাথে কথা বলছিলাম আমাদের সিআই সাহেব। নন্দীগ্রামের যে এলাকায় এত গন্ডগোল, সেই নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে। সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তথা বিজেপি নেতা সুখেন্দু দাস কৃষকদের সঙ্গে নিয়ে বিক্ষোভে সামিল হন। চাষিরা ভালো ধান আনলেও 3 কিলো করে মিলার বাটা নিচ্ছে, কিন্তু এটা কোনো সরকারি কোনো রুলস নেই। তৃণমূলের দাবি গত বছরের মতো এবারও ওই বিজেপি নেতা ঘোট পাকিয়েছেন, চাষিদের বিভ্রান্ত করছেন। সরকারি কাজে বাধা দান এবং নিজেদের দুর্নীতি ঢাকবার জন্য জনসাধারণের কাছে নাটক করলেন। এখন ভোট এগিয়ে আসছে, যেরকম ভাবে বালি কয়লা বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা হয়, ধান থেকেও সাধারণ কৃষকদের কাছ থেকে আজকের এই তৃণমূল কংগ্রেস সরকার টাকা তুলছে। 2024-এ ধানে কুইন্টাল পিছু 2320 টাকা ছিল সহায়ক মূল্য। এবার কুইন্টালে 69 টাকা বাড়িয়ে করা হয়েছে 2389 টাকা। সহায়ক মূল্য বাড়লেও ছাঁটাইয়ের দৌলতে আর কোথায় সহায়তা পাচ্ছেন চাষিরা? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। হীরক রাজার দেশের সেই বিখ্যাত সংলাপটা মনে আছে নিশ্চয়ই আপনাদের, বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। মেদিনীপুর পুরসভার অন্দরে কি এখন এই সংলাপটা বেজে চলেছে? কর আদায়ে পথে নেমেছেন খোদ পুরসভার চেয়ারম্যান। বলছেন নাগরিকদের নাকি 4 কোটি টাকা কর বাকি, কিন্তু জনতার মুখে যে আবার অন্য কথা। রাজ্যের প্রাচীন পুরসভার একটা মেদিনীপুর পুরসভা, ইতিহাসের ছোঁয়া নিয়ে শহর আধুনিক হয়েছে, কিন্তু ধার বাকির রোগটা কি এখনো কাটেনি? বাকি রাখা খাজনা। 25 ওয়ার্ডের মেদিনীপুর পুরসভা, জনতার সম্পত্তি কর বাকি 4.5 কোটি। কর আদায়ে বাড়ি বাড়ি পুরপ্রধান। তথ্য বলছে গরিব মানুষের তুলনায় আর্থিকভাবে সচ্ছলদের বকেয়া কর অনেক বেশি। যাদের কর 10,000 টাকার বেশি তাদের কর মেটাতে অনুরোধ করছেন পুরপ্রধান। প্রতিটি নাগরিকদের কাছে তাদের প্রপার্টি ট্যাক্স দেওয়ার জন্য অনুরোধ করছি, যাতে আমাদের সহকর্মীরা, আমাদের কর্মীরা যাতে ঠিক সময় বেতন বা পেনশন পান, আমরা উদ্যোগ নিয়েছি। কিন্তু জনতার প্রশ্নটা অন্য জায়গায়। এতদিন কি পুরসভার শীত ঘুমেছিল? যারা দায়িত্বে ছিলেন তারা কি করছিলেন? পুরসভা কর চাইছে, কিন্তু পরিষেবার হাল বেহাল কেন? একদম পরিষ্কার কথা, পরিষ্কার ভাবে বলছি, এই সৌমেন খান চৌরপিতা ইনি একদম নিজে ফিল্ডে নেমেছেন চুরি করার জন্য। সাধারণ পাবলিকের গলায় পা তুলে এই টাকাটা আদায় করবেন। পৌরসভার কর্মীরা ঠিকমতো কাজ করতো, তাহলে নিশ্চয়ই ট্যাক্স আদায় করতে বেরোতে হতো না। তো আগামী দিনে যাতে বেরোতে না হয়, তার জন্য পৌরসভা সঠিকভাবে কাজ করবে। জনতার সুরে সুর মিলিয়ে পুরপ্রধানকে এক হাত নিচ্ছে বিরোধীরা। প্রশ্ন উঠছে পুরো এলাকায় থাকা সরকারি অফিসগুলির বকেয়া কর নিয়েও। ম্যাক্সিমাম ট্যাক্স প্রায় 10 থেকে 12 কোটি টাকা সরকারি অফিস থেকে মেদিনীপুর পৌরসভা পায়। সেই ট্যাক্সের দিকে যদি ধ্যান দেন তাহলে কাজের কাজ হবে। তিনি সেদিকে ধ্যান দেবেন না, কারণ তৃণমূলের সরকার চলছে, তারাও আর্থিকভাবে দেউলিয়া হয়ে গেছে, পৌরসভাকে তারাও টাকা দিতে পারছে না। আর তিনি যেহেতু তৃণমূলের পৌরপিতা, সেই জন্য তিনি এই জিনিসটা এড়িয়ে যাচ্ছেন। সামনে ভোট আসছে, নাটক ছাড়া কিছু নয়। ট্যাক্স যদি বাকি থাকে তো এর জন্য তো একটা আলাদা বিভাগ আছে, ডিপার্টমেন্ট আছে, সেখানে তো লোক আছে, তারা তো মাসের শেষে পয়সা পায়, বেতন পায়। তো তারা কি সারা বছর ঘুমোচ্ছিল? খাজনার খাজে খাজে বিতর্কের উঁকি ঝুঁকি। পুরসভার নিজের দায়িত্ব পালনেই যখন বিস্তর ফাঁকি, তখন কাঠগড়ায় শুধু জনতা কেন? মেদিনীপুর থেকে দেবব্রত দাসের রিপোর্ট, TV9 বাংলা। 19টা ডিসেম্বর মাস আসছে, এমনিতে শীতকাল, কমলা লেবু, ক্রিকেট, মেলা, কিন্তু এর মাঝখানে মুর্শিদাবাদে কিন্তু রীতিমতো যুদ্ধের আবহ, ধর্মযুদ্ধ। আগামী 4 ডিসেম্বর বহরমপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী, আর তার ঠিক 2 দিন পরেই বেলডাঙ্গায় বাবরির আদলে মসজিদের শিলান্যাস হবে। আয়োজনে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। একই দিনে বিজেপি নেতা
শাখারব সরকার জেলার প্রাক্তন সভাপতি, তার উদ্যোগে বহরমপুরে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। হালকা শীতে রাজনীতির গরম বাড়িয়ে দিচ্ছে এই ইস্যু। আগে করে দেখাক। বাবরি প্রশ্নে হুমায়ুনকে চ্যালেঞ্জ শুভেন্দুর, পারলে কেউ আটকে দেখাক, পাল্টা হুমায়ুনের। 6 ডিসেম্বর 2025 বাবরি মসজিদের শিলান্যাস করব বলেছি 1 বছর আগে থেকে। 6 ডিসেম্বর মুর্শিদাবাদে একটা রাম মন্দির স্থাপন হবে। আগামী 4 ডিসেম্বর বহরমপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী। এর ঠিক দুদিনের মাথায় আগামী 6 ডিসেম্বর বহরমপুর লোকসভার এক জায়গায় বাবরি মসজিদ আর এক জায়গায় রাম মন্দিরের শিলান্যাস। বাবরির আদলে মসজিদ গড়ার উদ্যোগ নিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। একই দিনে বহরমপুর থানা এলাকায় রাম মন্দিরের শিলান্যাস বিজেপি নেতা শাখারব সরকারের উদ্যোগে। একটা রাম মন্দির বহরমপুর টাউন সংলগ্ন এলাকায় 24 সালের 12 ডিসেম্বর ঘোষণা করেছে। পায়ে পা দিয়ে ঘোষণা করলে করবে, বাঙ্গাল হবে। কি বলছেন আপনি? আমার একা দায় নাকি এখানে শান্তি বজায় রাখার? আমার জীবনের বিনিময়ে হলেও কোন শক্তি থাকবে না যে আমাকে বেলডাঙ্গাতে মসজিদ করা থেকে বিরত করে। যার ক্ষমতা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মুর্শিদাবাদে মোট 22টি বিধানসভা কেন্দ্র। 3টি বিধানসভা এমন আছে যেখানে হিন্দু ও মুসলিম ভোটার প্রায় সমান সমান। 16টি বিধানসভায় সংখ্যালঘু ভোটই সংখ্যাগরিষ্ঠ। বহরমপুর, বড়োয়া ও মুর্শিদাবাদ এই বাকি 3 কেন্দ্রে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। জেলার সদর শহর বহরমপুর বিধানসভায় প্রায় 78% হিন্দু। গত বিধানসভা ভোটে এই আসন বিজেপির দখলে যায়, কিন্তু লোকসভায় অধীর চৌধুরী হেরে গেলেও বহরমপুর বিধানসভা থেকে লিড পেয়েছিলেন। এই আবহেই রাম মন্দির ও বাবরি মসজিদের শিলান্যাসের দুদিন আগে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে রাজনীতির পারদ চড়ছে মুর্শিদাবাদে। এখানটায় দিদি করছে জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, তার দলের লোকরা বাবরি মসজিদ। বিজেপি তো হিন্দু ধর্মকে সামনে রেখেই চলে, এখানে তাদের লোকরা বলছে রাম মন্দির করবে। তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতার বার্তা যেমন দেবেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে মুর্শিদাবাদের মানুষের কাছে তিনি তার আহ্বান রাখবেন। কান্দির তৃণমূল বিধায়ক একথা বললেও 4 ডিসেম্বর বহরমপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি মন্দির মসজিদ রাজনীতি নিয়ে কোনো বার্তা দেবেন? বিজেপিকে তিনি সাম্প্রদায়িক বলে আক্রমণ করেন। সেখানে তার দলেরই বিধায়ক মসজিদ গড়ার উদ্যোগ নিয়েছেন। তবে বিজেপির রাম মন্দির গড়ার উদ্যোগে অবাক হচ্ছেন না পর্যবেক্ষকরা।